SBN, South Bengal News, news about truth. সঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এপিলেপসি তথা মৃগীরোগ নিরাময় করা সম্ভব। আন্তর্জাতিক এপিলেপসি মান্থে একটি গঠনমূলক সাক্ষাৎকারে এই রোগের বিভিন্ন উপসর্গ এবং তার নিরাময় প্রসঙ্গে একটি গঠনমূলক সাক্ষাৎকারে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আসানসোল লাইফলাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের অধিকর্তা ডক্টর জয়ন্ত ভট্টাচার্য। ইন্টারন্যাশনাল এপিলেপসি মান্থ গোটা বিশ্ব জুড়ে এই রোগটার প্রতিকার এবং নির্মূলের জন্য চিকিৎসকবৃন্দ আপ্রাণ চেষ্টা করছেন। আমরা এ প্রসঙ্গে কথা বলবো পশ্চিম বর্ধমান জেলার জিটি রোড অর্থাৎ 19 নম্বর জাতীয় সড়ক কালীপাড়ির পরে যে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল রয়েছে তার অধিকর্তা ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সাথে কথা বলবো। এই রোগটা কি বংশানুক্রমিক, এই রোগটার প্রতিকার কি এবং এই রোগটার বর্তমান যে অবস্থা সেটা কোন পর্যায়ে রয়েছে বা কি কি উপসর্গ হতে পারে, অর্থাৎ মৃগী রোগ সম্বন্ধে আমরা কথা বলার চেষ্টা করব ডক্টর জয়ন্ত ভট্টাচার্যের সাথে। স্যার, পশ্চিম বর্ধমান জেলা 19 নম্বর জাতীয় সড়ক কালীপাড়ির পরে লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনার বহুদিনের স্বপ্ন ছিল, সেটা আস্তে আস্তে সার্থক হচ্ছে এবং সাধারণ মানুষের সাথে আপনি উৎসর্গ করেছেন। এটি আমরা কথা বলবো আপনার সাথে, যেহেতু আন্তর্জাতিক এপিলেপসি মান্থ বিশ্বজুড়ে পালিত হচ্ছে এবং এই যে এপিলেপসি রোগ অর্থাৎ মৃগী রোগ, যে খিঁচুনিটা হয় অর্থাৎ স্নায়ুতন্ত্রের সুষম বিকাশ ঘটে না মস্তিষ্কের, এতে কি কি লক্ষণগুলো থাকে এবং এর বর্তমান অবস্থাটা এবং এর নিরাময়ের পদ্ধতিটা যদি আপনি বলেন আমার দর্শকদের সবিস্তারে। নমস্কার। আমরা যখন প্র্যাকটিস করি তো চেম্বারে এবং পরবর্তীকালে হাসপাতালের ইমার্জেন্সিতেও আমরা মাঝে মাঝে মৃগী, যেটাকে বাংলায় মৃগী রোগ বলে, এরকম বহু মানুষের দেখা পাই, এরকম বহু কেস পাই। সাধারণত তিনভাবে এটাকে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে যেটা আপনি বলছেন স্নায়ুতন্ত্রের কোনো বিকাশ ঘটিত কোনো সমস্যার জন্য মৃগী রোগ। দ্বিতীয় হচ্ছে সাধারণত নিউরোসিস্টিক সার্কোসিসের মতন কোনো রোগের জন্য, মানে ব্যাপারটা হচ্ছে ওই শুয়োরের থেকে, মাংস থেকে বা তার মল থেকে যে কৃমি গুটি, কৃমির যে পিউপা মতন তৈরি হয়ে যায়, সেটা শরীরের বিভিন্ন জায়গা লজ করতে পারে, ব্রেনেও লজ করে। তো সেরকম থাকলে আমরা নিউরোসিস্টিক সার্কোসিসের ক্ষেত্রে প্রচুর পাই এরকম মৃগী রোগ। এবং আরেকটা পাই সুন্দর স্ট্রোকের সঙ্গে যা রিলেটেড, যদি কোনো স্ট্রোক হয় বা নার্ভের কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো অসুখ হয়, যেটা আমরা মেনিনজাইটিস বা এনকেফেলাইটিস বলি, সেক্ষেত্রেও আমরা মৃগী রোগ দেখতে পাই। তো এইগুলো সাধারণ মৃগী রোগের প্রকারভেদ। এবং আপনাদের জানিয়ে দেওয়া ভালো, মৃগী রোগ কিন্তু আজকালকার দিন এরকম নয় যে এটা ধরাছোঁয়ার বাইরে। আগে মানুষের খুব একটা ধারণা ছিল যে এরকম মৃগী রোগ মানে ভূতে পেয়েছে, মানে অনেক কিছু কথা, উপকথা, কিছু কুসংস্কার এটার সাথে জড়িত থাকতো। বিভিন্নভাবে ওঝাদের কাছে দৌড়ানো হতো, ঝাড়ফুঁক হতো মৃগী রোগের ক্ষেত্রে। এটা পুরোপুরি বিজ্ঞানসম্মত রোগ এবং অবশ্যই প্রতিকার আছে। তো এই যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো এখন নিরাময় করা যাবে। আপনি যেটা 3 ধরনের বললেন তার মধ্যে কোনটা সবচেয়ে ভয়ঙ্কর আর কি? মানে একটা খিচুড়ি দিল, হঠাৎ করে তার অস্বাভাবিক একটা আচরণ হলো, কোনটা ভয়ঙ্কর? শুধুমাত্র খিঁচুনি দিল সেটা সাধারণত এই নিউরোসিস্টিক সার্কোসিস বা নার্ভের গঠনতন্ত্র কোনো সমস্যার জন্য হয়। কিন্তু খিঁচুনির সাথে ধরুন জ্বর আসা বা সেন্স হারিয়ে ফেলা বা কোনো অঙ্গ অসাড় হয়ে যাওয়া, এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, যেটা মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, মেনিনজাইটিস বা স্ট্রোকের ক্ষেত্রে ঘটে থাকে। একটু ঘুমটা কি, পর্যাপ্ত ঘুম যদি হয় তাহলে কি এই রোগটা একটু প্রশমিত হতে পারে? যে ঘুমটা, কারণ স্নায়ুতন্ত্রগুলো সেই সময় তো একটা তার যে স্বাভাবিক যে নিস্তেজ অবস্থা সেটা তো থাকে। দেখুন, সবকিছুর সাথে সবকিছু সম্পর্ক আছে, এরকম নেই যে শুধুমাত্র ঘুমের সঙ্গেই এপিলেপসির কোনো সম্পর্ক আছে। সুষম আহার নেওয়া এবং নার্ভের গঠনতন্ত্রে যে সমস্ত ভিটামিনস এবং মিনারেলসগুলো সদর্থক ভূমিকা পালন করে, ভিটামিন B6, B12, সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাবারের মাধ্যমে গ্রহণ করা, সুষম আহার করা, এগুলো কিন্তু মানে সবটাই একটা শারীরবৃত্তীয় কাজের মধ্যে পড়ছে। আপনি আপনার লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, যে আপনার একটা স্বপ্ন ছিল যে আপনি চেষ্টা করবেন মানুষের স্বার্থে, আজকে আপনি অনেক ডিপার্টমেন্ট এখানে লঞ্চ করেছেন চিকিৎসা বিজ্ঞানের।
এই এপিলেপসির নিরাময় কি আপনার এখানে রয়েছে? অবশ্যই আমাদের এখানে খুব স্ট্রং নিউরো ডিপার্টমেন্ট রয়েছে, বোধ নিউরোসার্জন এবং নিউরোমেডিসিনের ডাক্তাররা রয়েছেন। এখানে আমরা অলরেডি স্পাইন এবং ব্রেনের সার্জারি শুরু করেছি এবং অনেক ক্ষেত্রে আমরা এরকম খিঁচুনি বা এপিলেপসি সংক্রান্ত পেশেন্ট পাই এবং যারা আইসিইউতে প্রপারলি মেডিসিন এবং নিউরো ডক্টররা তার ট্রিটমেন্ট চালাচ্ছেন। যেটা আরেকটা আপনাকে বলবো যে অভিভাবকরা যাদের তো প্রথম যে রোগটা যখন লক্ষণটা দেখা যাচ্ছে একটা শিশু বা কিশোরের, তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন, এই আমার বাচ্চার কি হলো, এটা বিরাট কিছু হলো, তারা একটা অস্বাভাবিক আচরণ। এই জায়গাটাকে দাঁড়িয়ে যে চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে এবং সেই রোগটার আছে, অভিভাবক উদ্দেশ্যে কি বলবেন, এই সংশ্লিষ্ট অভিভাবকদের যাদের ঘরে এই ধরনের? দেখুন, আমি প্রথমে বলবো সবকিছু রোগেরই একটা আজকালকার দিনে চিকিৎসা বিজ্ঞান যেখানে অন্তত পৌঁছেছে সেখানে 90% রোগের কিন্তু নিরাময় আছে এবং 10% রোগকে সমূলে প্রতিহত না করা গেলেও তাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখা যায়। যেমন ধরুন আমি এক্সাম্পল দিলাম ক্যান্সার বা অনেক ধরনের ক্যান্সার আছে, ব্লাড ক্যান্সার বা বিভিন্ন ক্যান্সার, যেটা আমরা কিন্তু সঠিক চিকিৎসার মাধ্যমে একটা জায়গায় এটাকে কন্ট্রোলে রাখতে পারি। সুতরাং অযথা আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। কী ধরনের রোগ হয়েছে তার আজকাল প্রচুর মেশিনারিজ আছে, সেগুলো তারা আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি। হ্যাঁ, তবে একটা জিনিস আমি অবশ্যই সবাইকে কশাস মানে কশন দেব বা কশাস করব, সেটা হচ্ছে যে সঠিক সময় যেন চিকিৎসাটা শুরু করে। অনেকেই ফেলে রাখেন, কোনো চিকিৎসা শুরু করতে দেরি করেন, তখন কিন্তু যে কোনো জিনিস, সেটা জ্বরও হতে পারে, সেটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যায় তখন কিন্তু আর আমরা সেখানে ব্যাক করতে পারি না। সেই জায়গাটা কমাতে আমাদের অনেক বেগ পেতে হয় বা অনেক কিছু আমাদের সমস্যার মুখোমুখি হতে হয়। শেষ একটা আপনাকে বলবো যে মানুষের কৌতূহল যে নবনির্মিত, অর্থাৎ আপনি জুলাই মাসে শুরু করেছিলেন আনুষ্ঠানিকভাবে যাত্রাপথ, দেখতে দেখতে 4 মাস হয়ে গেল। আপনার লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল যেখানে রয়েছেন বর্তমানে, এটা সংশ্লিষ্ট মানুষজন যারা রোগাক্রান্ত হবেন তাদের জন্য কি কি পরিষেবাটা আপনি রেখেছেন আপনার হসপিটালে? কোন ধরনের চিকিৎসা বিজ্ঞানের যেগুলো হয় আর কি প্রত্যেকটা ডিপার্টমেন্টের যদি একটু বলে দেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যে জায়গাটার উপর খুব জোর দিই সেটা হচ্ছে সঠিক ডায়াগনোসিস সঠিক সময়ে করা এবং তার জন্য পর্যাপ্ত পরিকাঠামো গড়ে তোলা, সেটা মেশিন সংক্রান্ত ডাক্তার সংক্রান্ত যেটাই হোক। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, নিউরোটার উপর আমরা খুব বেশি এ কারণে, দেখুন একটা পেটের গন্ডগোল নিয়ে অনসায় আপনি শুনবেন লোকে হায়দ্রাবাদ যাচ্ছে, ব্যাঙ্গালোর যাচ্ছে, কিন্তু ব্রেনের সমস্যাটা এমন একটা সমস্যা, এটা স্ট্রোক হলো, এটা ব্রেনের মধ্যে ব্লিডিং হয়ে গেল, তো এখানে কলকাতা যাওয়ার তো সময় পাওয়া যায় না। অনেক সময় আমরা দেখি বহু লোক রাস্তাতে মৃত্যুবরণ করেন এবং মানে কোনো চিকিৎসা ছাড়া। তো সেই জন্য আমরা এখানে ব্রেনের চিকিৎসার জন্য খুব অত্যাধুনিক মানের সিটি স্ক্যান মেশিন, যেটা কার্ডিয়াক সিটি, এছাড়া 3 টেসলা এমআরআই একমাত্র আমাদেরই আছে কলকাতার পরে, আমাদের এখানেই 3 টেসলা এমআরআই আছে। কলকাতাও থাকবে 2-3টের বেশি নেই। তারপরেই ওয়েস্টবেঙ্গলে 3rd or 4th আমাদের 3 টেসলা এমআরআই। এর আলাদা করে কতগুলো কয়েলস আছে ব্রেনের জন্য, যেগুলো খুব তাড়াতাড়ি আমরা রোগ ডিটেক্ট করতে পারি এবং ভালো নিউরো ডক্টরস আছে, নিউরো সার্জেন্স আছেন। নিউরো এবং স্পাইন দুটোর উপরেই আমরা খুব জোর দিই, কারণ স্পাইনের ক্ষেত্রে একই ব্যাপার, প্যারালাইজড হয়ে যায়, পেশেন্টকে মুভ করানো যায় না, পেশেন্টকে ফ্লাইটে নিয়ে যাওয়া দুষ্কর। এখান থেকে বললাম সাউথ ইন্ডিয়া নিয়ে যাবো, তো ফ্লাইটে তো সে পারবে না স্ট্রোক পেশেন্টকে বা স্পাইন পেশেন্টকে নিয়ে যেতে। এরপর হলো দুটো ব্যবস্থা, একটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স করে প্রায় 50 লাখ টাকা খরচা করে নিয়ে যাওয়া, অথবা অ্যাম্বুলেন্সে 3 দিন ধরে নিয়ে যান। দুটোই প্রায় মানে অস্বাভাবিক, মধ্যবিত্ত মানে নিয়ার টু মানে ইম্পসিবল দুটোই, কারণ এখান থেকে ব্যাঙ্গালোর অব্দি ফ্লাইট যাচ্ছেন, হেলিকপ্টার নিয়ে যাওয়া খুবই দুষ্কর হচ্ছে। তো আমার মতে এই জন্য আমরা নিউরোটার উপর বেশি জোর দিই এবং মানুষকে আমরা বলছি, সচেতন করছি যে। আরেকটা স্যার প্রশ্ন, আপনি নিউরোটা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সময় থাকে না মানুষের কাছে একদম সময়টা। দ্বিতীয়ত হচ্ছে আজকাল দেখা যাচ্ছে, এটা এই প্রসঙ্গে আমরা একটু দীর্ঘায়িত করছি সাক্ষাৎকারটি, কারণ মানুষের স্বার্থে করছি। বিষয়টা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে 45+ মহিলাদের এই হাঁটু ব্যথা, মানে দেখা যাচ্ছে 90% মহিলা 45 বছরের বেশি হলে এই হাঁটু ব্যথা, অর্থাইটিস ঘটে যাচ্ছে।
এই জায়গাটা কি আপনারা জোর দিয়েছেন? অবশ্যই আমরা আর্থ্রাইটিসের প্রচুর পেশেন্ট পাচ্ছি এবং তাদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস পাচ্ছি। তার মধ্যে একটা তো মানে খুব বড় কারণ আজকালকার দিনে এই কখনো ডায়েটিং করতে গিয়ে কখনো আদার্স কারণ মানে কোনো কারণে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম শরীরে ডিপোজিশন হয় না, বিভিন্ন জয়েন্টসের স্পেসটা কমে যায় অত্যধিক মেদবাহুল্যের কারণে, ওবেসিটি বেশি মোটা হওয়ার জন্য বাই গ্র্যাভিটি এই আমাদের জয়েন্ট স্পেসগুলো যে কমে যাচ্ছে। ওবেসিটি ইজ রিয়েল প্রবলেম। তার জন্য বিভিন্ন সমস্যা, হাঁটু ব্যথা, অমুক তমুক, খাদ্যের কারণে ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে। এছাড়া রিউমেটয়েড আর্থ্রাইটিস, রুম্যাটিক আর্থ্রাইটিস উইথ ফিভার এসব তো থাকছেই। তো বিভিন্ন ধরনের আমরা আর্থ্রাইটিস পাচ্ছি এবং তার জন্য আমাদের এটার জন্য আমরা অর্থ এবং নিউরো একটা কম্বাইন্ড ক্লিনিক্স আছে আচ্ছা, এবং এদের দুটো মানে অর্থ নিউরো মেডিসিন তিনজনেরই থাকার কথা। এদের দিয়ে আমরা একটা খুব শীঘ্রই আমরা আলাদা করে একটা স্পেসিফিক পেইন ক্লিনিক চালু করছি। এখানে অর্থোপেডিকও থাকবে, মেডিসিনও থাকবে, নিউরো মেডিসিনও থাকবে। খুব ভালো উদ্যোগ স্যার আপনার। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আপনি ডাক্তার হলেও, রোগী দেখা হলেও মানুষের নিরবটাই আপনার একান্ত কাম্য। মানুষকে কি বলবেন ভালো থাকার জন্য? কি টিপস দেবেন? 3টে টিপস মানুষ ভালো থাকুক। প্রথম কথা, সায়েন্স বা বিজ্ঞান, আমি এটা প্রথম একটা মানে সচেতনতার প্রথমেই বলবো, এ সদা পরিবর্তনশীল। ফর এক্সাম্পল ধরুন আজকের অনেক কাল আগে আমরা বলতাম এই খাবেন না, ওই খাবেন না, সেই খাবেন না, তারপরে কনসেপ্টটা চেঞ্জ হলো, আবার এখন আবার কনসেপ্ট চেঞ্জ হচ্ছে, বলছে ঘি খাওয়া ভালো। কদিন আগে আমরা 10-15 বছর আগে বলতাম ঘি একদম খাবেন না, ট্রাইগ্লিসারাইড বাড়বে, কোলেস্ট্রল বাড়বে। তার আগে কিন্তু মানুষ সবার ঘি খেত সেই রাজা মহারাজার টাইমে। এখন আবার সেই কনসেপ্ট ফিরে আসছে, বলছে ঘি খাওয়া ভালো, আপনারা সকালে ঘি খান। বিভিন্ন অভিনেত্রীরা সকালে একটু ঘি গরম করে খেয়ে নানা রকম টিভিতে উপস্থাপনা দিচ্ছে। তো আমার ঠিক মনে পড়ছে না, খুব বিখ্যাত বিজ্ঞানী বলেছিলেন এই আবিষ্কার পর আপনি কি মনে করছেন? যখন বলেছে আমরা এক ভুল থেকে আর এক ভুলে উপনীত হব। তো প্রথম কথা হচ্ছে ওরকম কোনো না, আমরা যেটা করি খুব বাড়াবাড়ি করি, ওটস খেতে হবে, আমার এই খেতে হবে। খুব সহজ সরল সাধারণ খাবার যাতে পুষ্টিগুণ, যেটা আমাদের ট্র্যাডিশনে আছে। দেখুন এই ট্র্যাডিশনাল ফুড যেটা না, এটা কিন্তু ওয়েদার, সেখানকার জেনেটিক ভিত্তির উপর করে হাজার হাজার বছর ধরে তৈরি হয়। ধরুন আজ সাইবেরিয়ায় লোক যা খায় সেটা যদি আমি এখানে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, এখানে ওয়েদারের সঙ্গে অ্যাডাপ্টেড হবে না। আবার মরুভূমির লোক যা খায় সেটা যদি আমি এখানে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, ওটা হবে না। সুতরাং প্রত্যেকটা ক্লাইমেটিক কন্ডিশন আলাদা আলাদা খাদ্যের প্রচলন আছে, যেটা আমরা লোকাল ফুড বলে থাকি। সেই লোকাল ফুডটাই কিন্তু সুষম আহার। এরকম কোনো বইতে লেখা নেই এইটা খেতে হবে তবে সুষম আহার। সুষম আহার যেমন ভাষা পরিবর্তন হয় প্রত্যেক 100-200 কিলোমিটারে, সেজন্য সুষম আহারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে স্থান কাল হিসেবে। সুতরাং সঠিকভাবে যেটা আমাদের ট্র্যাডিশনাল ফুড সঠিকভাবে গ্রহণ করুন। অত্যধিক খাওয়াটাও খারাপ, আবার না খেয়ে সেই আমাকে একজন মজা করে পুলিশ অফিসার বললেন আমি আমলাশলের পেট করে ফেলবো, মানে এমন মানে উনি ডায়েটিং শুরু করলেন, মাথা ঘুরে একাকার অবস্থা, ডিউটিরত অবস্থায়। তো সেটাও ঠিক নয়। এই যেমন সেকেন্ড টিপ, ফার্স্ট টিপ বললাম সুষম আহার, সেকেন্ড টিপ হচ্ছে অত্যধিক কোনো কিছু বাড়াবাড়ি না করা। থার্ড কথা, অনেক কথা বলবেন, আপনি আপনার শরীরটা আপনার একান্ত নিজস্ব এবং সে যেরকম ভাববে, যেভাবে অভ্যস্ত হয়েছে ছোট থেকে, তাকে তার মতন চালান। কেউ বললো আপনি দিনে 5 লিটার জল খেতে হবে, তার মানে যে আপনি কাজকর্ম ছেড়ে সারাদিন বাথরুম দৌড়াচ্ছেন 5 লিটার জল খাচ্ছেন, সেটাও ঠিক না। তো আপনার যেমন চেষ্টা পাচ্ছে, আপনার যেমন বডি হ্যাবিট দীর্ঘকাল ধরে, আপনি সেই রকম ভাবে সব ব্যালেন্স করে করার চেষ্টা করুন। তাহলে দেখবেন এই রোগ প্রতিরোধক ক্ষমতা থেকে শুরু করে, যেটা নিয়ে আজ আমরা আলোচনা করলেন যে ব্রেনের সুষম আহার থেকে শুরু করে সবকিছুরই একটাই টিপস। অসংখ্য ধন্যবাদ স্যার। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized
integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.